তৌসিফের সম্পূর্ণ ধারণাকে ভুল প্রমাণিত করে দিয়ে পৌষ জ্ঞান ফেরার পর থেকেই এটা ওটা বলে যাচ্ছে। একটু খাওয়াতেই শক্তি ফিরে পেয়েছে সে। আয়রন ডেফিসিয়েন্সি হওয়াতে এমনি সময় ওর মাথা ঘোরে। মেয়েটার স্নায়ু দুর্বল, অথচ এর আচরণ বাঘাবাইন মাছের মতো। কাকে যে খাবে আর কাকে যে ছাড়বে নিজেও জানে না। তৌসিফ কপালে হাত দিয়ে ডলতেই পোষ কড়কড়ে গলায় জিজ্ঞাসা করলো, এই যে কথা শোনেন না কেন? হানি, কথা শোনো আমার, আগে আমার কথা শুনুন। ওকে বিয়ে দিয়ে বিদায় দিন, না থাকবে বাস আর না বাজবে বাঁশি। দীর্ঘশ্বাস ফেলে তৌসিফ বলল, ও বাঁশি বাজাবে না পৌষরাত। কি সমস্যা আপনার, হ্যাঁ? আর হ্যাঁ, মিনু। পোষ একটু থামতেই তৌসিফ বলল, মিনু আমার বোন না। কি? ওর বয়স দেখে মনে হয় ও আমার বোন? আপনার খানদানকে কোনো বিশ্বাস নেই। কোন জায়গায় কাকে পয়দা করে রেখে লুকিয়ে রেখেছে কে জানে। মিনুকে সোহা এনেছে, এতিম একটা মেয়ে। সোহাই পেলে ওকে বড় করেছে। ওর মা থাকে গ্রামে। ভুরু কুচকাই পোষ। এত কাহিনী শুনে সে বিরক্ত। খটখটে মেজাজে বলল, আমি ওকে সহ্য করব না? আচ্ছা, করো না তো। মামা তো ভাই আমার। বিস্ফোরিত চোখে তাকালো তৌসিফ। এই মেয়ে নতুন শব্দ কোথা থেকে বের করলো? শেষ পর্যন্ত কিনা ওকে ভাই ডাকে, তাও আবার মামাতো ভাই। পৌষের দাঁত বের করা হাসি চক্ষু গোচর হলো তৌসিফের। ওর দেহ মন চিৎকার করে বলছে, পাপ করেছিস তৌসিফ, নিজের পায়ে কুড়াল মেরেছিস তুই। কাজটা অবশ্য তাই হলো। পৌষ রেগে হেলে দুলে চলনি বলে দিচ্ছে সে তৌসিফের খুব গভীর তথ্য বের করতে সক্ষম হয়েছে। তৌসিফ বিছানা ছেড়ে উঠতে উঠতেই বলল, এসব বলো না হানি, পাপ লেগে যাবে। লাগুক, তাতে আপনার কি? তৌসিফ বিছানা ছেড়ে উঠতে উঠতেই বলল, তোমাকে পাপ তো দূর, একটা ফুলের পাপড়ির ছোঁয়াও লাগতে দিব না আমি। এবার কথা শুনুন আমার। তৌসিফ দাঁড়ালো আয়নার সামনে। সামনে সাজিয়ে রাখা এক গুচ্ছ জিনিসপত্র। তৌসিফ ওর রেগুলার ময়শ্চারাইজারটা মুখে লাগাতে নিলেই পোষ দুই লাফে ওর সামনে দাঁড়িয়ে হিয়ালি গলায় বলল, আপনি জানেন আমি যে সাবান দিয়ে মুখ ধুই এতেই বহু কষ্ট হয় আমার, আর আপনি বেটা মানুষ, এত কি ভংচং লাগাতে হয় মুখে শুনি? তৌসিফ হাতে হ্যান্ড ক্রিম লাগাতে লাগাতে বলল, এই যে এত সুন্দর দেখো আমাকে। তার গোপন রহস্য হলো রেগুলার জিম আর নিজের যত্ন করা। না হলে আমার বয়সী মানুষদের দেখেই তুমি দৌড়ে পালাতে। পোষ পায়ের আঙ্গুলে ভর দিয়ে নিজেকে উঁচু করে তুলল যথেষ্ট। খাটো কিনা তৌসিফের থেকে। তৌসিফের নাক বরাবর আঙ্গুল তুলে শাসিয়ে বলতে লাগলো, আমাকে কি ভেবেছেন আপনি, হ্যাঁ? আপনার রূপ জৌলুস দেখে এখানে থাকি আমি? বইরা দামড়া একটা। ধাঁচ দেখে মনে হয় কচি খোকা, তলে তলে যে টেম্পু চালান তা আমার জানা আছে। তৌসিফ ওর আঙ্গুলটাকে নিজের আঙ্গুল দিয়ে পেঁচিয়ে নিল। পৌষের মুখের সামনে নিজের মুখটা এনে ফিসফিস করে বলল, আমার জন্য এখনো ভাইদের কাছে বিয়ের প্রস্তাব আসে, বুঝেছ? ঝটাক করে নিজেকে ছাড়িয়ে নিল পৌষ। ঠেসকা মেরে বলল, করুন না বিয়ে, দুটো তো করেছেনই, আরো দুটো করে ফেলুন। চার রীতি পূরণ হোক আপনার। আমার বহু দিনের শখ, সতীনের সংসার করব, তাদের আন্ডা বাচ্চা পালবো। তৌসিফ পুরাই বেয়াক্কেল বনে গেল। এই মেয়ে কথা মাটিতে পড়তে তো দিবেই না, উল্টো মাটি সহ তৌসিফের মুখে ছুঁড়ে মারে। তৌসিফ একটু মিনমিন করেই বলল, সত্যি তুমি এমন ভাবো? ও মা, বলে কি বেটা, চুলাচুলি, লাথি উষ্ঠা এসব আমার বহু পুরাতন শখ, বুকের ভেতরে গেঁথে রেখেছি সব। আপনি বিয়ে করে আনুন না, বটির নিজ দায়িত্বে ধার দিয়ে রাখবো আমি। এই মেয়ে যে কুপাকুপি করতেও একটু পিছপা হবে না তা জানা আছে তৌসিফের। কোন বংশের রক্ত ওর শিরা দিয়ে যায় দেখতে হবে না? তৌসিফ ওকে নিজের কাছে ডাকলো কাউসে। পোষ বাধ্য মেয়ের মতো গেল অবশ্য। একটু দূরত্ব রেখেই পাশে বসলো। তৌসিফ গাঢ় দৃষ্টি ফেলে বলল, সোহার বিয়ে ঠিক হয়ে আছে। হক চকালো পৌষ। ওর চোখ দুটোর ভাবখানা এমন যেন চমলক্ষ কোনো সংবাদ মাত্রই শেষ শুনল।
নিজেদের মাঝে থাকা দূরত্বটা ঘুষিয়ে একটু ভাব জমানোর চেষ্টা করে বলে উঠল, ফিরোজ ভাইয়ের সাথে? খুব খুব করে কাশির শব্দ শোনা গেল। ফিরোজ হলো তৌসিফের ড্রাইভার, ওর দুটো বাচ্চাও আছে। সোহাকে নাকি ওর সাথে বিয়ে দিবে? তৌসিফ অবাক হয়েই প্রশ্ন করলো, 2 বাচ্চার বাপ ও ড্রাইভার, তাতে কি? আপনার দাদার 4টা বিয়ে করলো, বোনও কারোর ঘরের দ্বিতীয় জন হোক না, সমস্যা তো দেখি না। বংশীয় রীতি ধরে রাখতে হবে না, যেমন আপনি সবে দুটো করে ধরার চেষ্টা চালাচ্ছেন? শখে করিনি, বলা তো যায় না। তুমি এত কথা পেঁচাতে পারো? তা কোন লাল কাটা সাপ শুনি মুখপুরা বাদরের সাথে বিয়ে দেবেন সৎ বোনকে? ছেলেটা শিক্ষিত, মার্জিত, ভার্সিটির লেকচারার আপাতত। পোষ গোল গোল চোখ করে তাকালো, মুখে বলল, ওহো, বেচারার জন্য আমার চোখটা ভিজে উঠেছে। না জানি কোন ভদ্র ঘরে ভাদ্র মাসের উত্তাপ নিয়ে যায় আপনার বোন। তৌসিফ উঠে বিছানায় যেতে যেতে পৌষের হাত ধরে টেনে নিল। সোজা বালিশে ওকে ঠেলে দিতেই পৌষ চেঁচামেচি করে বলতে লাগলো, আমার মুখে বালিশ চাপা দিয়ে মারতে চান আপনি? কি সব বলো তুমি, বেটা খাড়া শয়তান। তৌসিফ নিজের কপালে 2 আঙ্গুল ঘষে বিরক্ত স্বরেই বলল, কি সব ভাষা তোমার হানি? হোয়াট ইজ দিস খাড়া শয়তান? শয়তান আবার খাড়া বা বসা হয়? হয়তো, যেমন আপনি। তৌসিফ বালিশে মাথা দিয়ে শুয়ে লাইটারটা অফ করে দিল। বাথরুমের লাইট পাল্টে এনার্জি লাইট লাগিয়েছে পোষ। রুমেরটার দিকেও তার শয়তানি নজর আছে। না জানি কখন এটাও খুলে সাদা লাইট লাগিয়ে দেয়, কোনো ভরসা নেই। সবে হয়তো 1 ঘন্টা গেল। তৌসিফের চোখ বুজে আসছিল। কুচুর মুচুর শব্দ কানে আসতেই ঘুম আলগা হলো। যথেষ্ট ঘুম হালকা ওর। পাশে হাত রাখতেই যা বোঝার বুঝল, পোষ নেই। নিশ্চিত ক্ষুধা লেগেছে তার। ঠিক মিলল ওর ধারণা। তৌসিফের পায়ের দিকে খালি জায়গায় বসে কিছু খাচ্ছে ও। তৌসিফ উঠে বসল। পোষ অবশ্য পাত্তা দিল না। তৌসিফ চোখ ডোলে লাইটটা অন করতেই চোখ বুজে ফেলল পৌষ। তীব্র আলো চোখ সহ্য করতে পারল না, তাই হুট করেই চোখটা বন্ধ করলো। তৌসিফ ঘুমো ঘুমো গলায় বলল, চিপস খেও না এত আহানি। কেন, টাকায় টান পড়বে নাকি আপনার? তৌসিফ এবার দীর্ঘশ্বাস ফেলে উঠে বাইরে যেতেই পৌষও পেছনে পেছনে গেল। ফ্রিজ খুলে ঠান্ডা রান্না করা পাস্তা ওভেনে দিল তৌসিফ। গরম হতেই চামচ সহ পৌষের সামনে দিয়ে বলল, এখন থেকে রোজ রাতে কিছু থাকবে রান্না করা ফ্রিজে। আমি বলে রেখেছি বুয়াকে, বুয়াদের ডেকে দিবে, না হয় আমাকে ডাকলেই গরম করে দিব আমি। বুয়া বুয়া করেন কেন? হ্যাঁ, বুয়া কি শব্দ? হ্যাঁ, খালা বা আপা ডাকবেন, ঠিক আছে? বুয়া মানেই তো বোন। শুনতে কটু লাগে, ঠিক আছে? অনেক বছরের অভ্যাস তো, তাই একটু সময় লাগবে। পৌষ মুখে পাস্তা পুড়েছে ইতিমধ্যে 4-5 চামচ। তৌসিফ ওর পাশের চেয়ারেই বসে চিপসের প্যাকেটে হাত দিয়েই 2টো চিপস মুখে দিল। পৌষ দেখল, তবে কিছুই বলল না। আকাশে আজ ভরপুর ঘন কালো মেঘ। রাত থেকে থেমে থেমে বৃষ্টি ঝরে যাচ্ছে, সেই সাথে পাল্লা দিয়ে বাতাস। রোমাঞ্চিত মুহূর্তটা প্রেমিক যুগলদের জন্য একদম উত্তম সময়। মৃদু মৃদু বাতাস যতটুকু পারছে ঘরের ফাঁক ফোকর দিয়ে সুরসুর করে ঢুকছে। হেমন্তের বুকের ভেতরে একদম ঢুকে ঘুমাচ্ছে শ্রেয়া। যতটুকু ওম পাওয়া যায় তার সবটুকুই সে চুষে নিচ্ছে, তবুও যেন ঠান্ডা কমছে না। হেমন্তের দেওয়া উত্তাপেও কুলাচ্ছে না তার। নাক মুখ সহ নিজের যতটা পারল ঢুকালো। হেমন্তও পরম সোহাগে ওকে জড়িয়ে রাখলো নিজের সাথে। শ্রেয়ার ঠান্ডা কমল না। ঘুমের মাঝেই টের পেল হেমন্ত। টেনে চোখ খুলতেই বুঝল কিছুটা। ধীরে সুস্থে শ্রেয়াকে রেখে উঠে আলমারি থেকে কাঁথা এনে ওকে ঢেকে দিল। নিজেও পাশে শুয়ে জড়িয়ে ধরতেই শ্রেয়ার ঘুম কিছুটা আলগা হলো। হেমন্ত ওর মাথায় হাত রাখল,
চুলের ভাঁজে আঙ্গুল চালাতে চালাতে বলল, ঘুমাও শ্রেয়ু, সকাল হয়নি এখনো, বৃষ্টি হচ্ছে। একটু এগিয়ে কপালে চুমু খেলো হেমন্ত। কাঁথার নিচ দিয়েই নিজের পুরুষোষ্ট হাতটা রাখলো শ্রেয়ার পেটে। ঘুম জড়ানো গলায় শ্রেয়া বলল, ও কিন্তু জেগে আছে। কে বলল? আমি বুঝি। ওর মা কেন তাহলে ঘুমাচ্ছে না? দাঁড়ান, জিজ্ঞাসা করে দেখি। হেমন্ত ওর গলায় মুখ লাগিয়ে বলল, দুষ্টু হচ্ছ দিন দিন, তাই না? এরপরও প্রায় 2 ঘন্টা পর ওরা উঠল। হঠাৎই দরজায় ছোট ছোট হাতের থাপ্পড় শোনা গেল, তাও আবার একসাথে 4টা। হেমন্ত জানালা খুলতে খুলতেই বলল, কি হয়েছে ভাই, দরজা খোলো। ইনিমিনি একসাথে বলল। শ্রেয়া মুখ মুছতে মুছতে দরজা খুলতেই ইনিমিনি ঢুকলো। ওদের হাতের মুঠোয় চিতই পিঠা। শ্রেয়া ইনির গাল টেনে দিয়ে বলল, কি খাই ভাবির জান? ইনিমিনি ঠোঁট দুটো গোল করে বলল, তিতই পিতা। হেমন্ত এসে দেখল চিতই আর সাদা দেখা যাচ্ছে না, দুটোই যে শুকনো মরিচে লাল দেখে ওটা ভর্তা দিয়েই নিয়ে এসেছে তা বুঝলো। ওদের হাত থেকে পিঠা নিয়ে নিজের মুখে দিয়ে বলল, চিতই কে বানাচ্ছে? মা আর চাচি বানায় হিমু ভাই, নিচে ডাকে তো। পিহা রুমে ঢুকতে ঢুকতেই বলল। শ্রেয়া ওড়না মাথায় দিয়ে নিচে ইনিমিনি উঠল হেমন্তের 2 কাঁধে। গত রাতে যেহেতু বাচ্চারা কেউই বাসায় খায়নি, তাই গরুর ভুনা বেঁচে গিয়েছিল, সেটা আর ভর্তা দিয়ে আজ নাস্তা। চিতই খেতে খেতে আজ 5টা খেয়েছে শ্রেয়া। হেমন্ত এবার রাগ করলো কিছুটা। শ্রেয়ার মুখের সামনে গোশত ধরে বলল, আর একটুও ভর্তা না, শরীরের রক্ত কম, গোশত খাও। এটা খায় শুধু ভর্তা দিয়ে। হাতে থাকা অর্ধেক চিতই দেখালো শ্রেয়া। মানল না হেমন্ত। চৈত্র আর জ্যৈষ্ঠ আজ চুপচাপ, দুইজনই নিজেরাই খাচ্ছে, মাঝে মধ্যে ইনিমিনির মুখেও দিচ্ছে। বাবার সাথে কথা বলে না তারা, তাই এতটা সন্ন্যাস। হেমন্ত এক পলক দেখলেও কিছুই বলল না, তার পরিকল্পনা ভিন্ন। তৌসিফের ঘুম ভাঙল মাত্রই। ঠান্ডায় জমে যাচ্ছে সে। 18তে এসি চলেছে সারাটা রাত, সেই সাথে বাইরের আবহাওয়া। জানালার কাচ সহ ভিজে উঠেছে। পাশে তাকাতেই দেখল কাঁথা পেঁচিয়ে মুড়ি দিয়ে এক কোনায় গুটিয়ে আছে পৌষ। যে কোনো সময় খাট থেকেও পড়ে গিয়ে গোল দিতে পারে একেবারে। কাঁথা এমনভাবে প্যাঁচ দিয়েছে যে তৌসিফ যে নিবে তার কোনো জো নেই। তৌসিফ ওকে ধরে সামনে আনবে, তার আগেই কাঁথা নিয়ে এক মোচড় দিয়ে ধড়াম করে নিচে পড়ল। ধড়াম করে এক শব্দ হতেই তৌসিফ ডেকে উঠল, পৌষরাত। কিসের বলতে কি, পান্তা ভাতে ঘি। পৌষ উঠেই খেকিয়ে উঠল, তৌসিফ নাকি ওকে ধাক্কা দিয়ে ফেলেছে। হতভম্ব তৌসিফ তবুও বউকে খাটে তুলল। কোমর চেপে ধরে শুয়ে আছে পৌষরাত। তৌসিফ এই মুহূর্তে বলতেও পারল না কোমর টিপে দেওয়ার কথা। রেগে গেলে তৌসিফের গলায় না আবার টিপে দেয় সে। বিশ্বাস নেই এই মেয়ের। পৌষ বালিশে মুখ গুজে উল্টো হয়ে শুয়ে থাকতেই তৌসিফ ভাবল হয়তো ঘুমিয়েছে। যেই না কোমরে হাত রাখলো, অমনি যেন কারেন্টের শক খেলো পৌষ। তবে ব্যথা থাকার কারণে কিছু বলল না। তৌসিফ হালকা হাতে টিপে দিচ্ছিল, কিন্তু 1 মিনিট যেতে না যেতেই আর টিকতে পারল না পৌষ। দিন শেষে সে এখন উঠতি যৌবনা এক নারী। 20 বছর বয়সী পৌষ চাইলেও নিজেকে সামাল দিতে পারছে না। সম্মুখে প্রাপ্তবয়স্ক পুরুষটার কাছে বাজেভাবে হেরে যায়। পৌষ সরে গিয়ে মিনমিন করে বলল, লাগবে না। কেন? না বলেছি না? বেশি মন চাইলে রাস্তায় নামুন, দেখুন কোন মহিলা আছাড় খেয়ে কোমর ভাঙল, তাদের কোমর টিপে দিয়ে আসুন। তৌসিফ বিছানা ছেড়ে উঠল, যেতে যেতেই বলল, না জানি কোন পাপ করেছিলাম, কপালে জুটেছে একটা। পৌষ হরিণীর কানে শুনল যেন, শুয়ে শুয়ে জোরে জোরে বলল, মামা তো ভাই, আমি জুটিনি, আপনি ধরে বেঁধে জুটিয়েছেন। তৌসিফ ধরাম করে দরজাটা লাগিয়ে দিল। চোখের সামনে সাদা আলোয় ঝলমলিয়ে উঠল বিলাসবহুল ওয়াশরুমটা। ভাঙা কোমর নিয়ে খিচুড়ি বসিয়েছে পৌষ, সাথে হাঁসের গোশত।
টানা বৃষ্টি পড়েছে গত রাত থেকে। সকালে মন চাইলেও পরোটা দিয়ে চা খেয়েছে, ক্ষান্ত ছিল সে। দুপুরে খিচুড়িটাই চাই। তৌসিফ আজ বের হয়েও ফেরত এসেছে। রাস্তায় পানি উঠেছে, গাড়ি চলাচল সম্ভব না। এই আবহাওয়াতেও মিটিং সম্ভব নয়। তাই শিপ আটকা পড়েছে চট্টগ্রাম বন্দরে। বারবার ফোনে ধমকাধমকি করে যাচ্ছে। পৌষ তো চমকালো তখন, যখন দেখল রাগে তৌসিফ তালুকদার লাল হয়ে উঠেছিল। লক্ষ লক্ষ টাকার ব্যবসা বলে কথা। পৌষ অবশ্য আজ নিয়ে তৌসিফকে রাখতে দেখল 2 দিন। তাই ও ড্রয়িং রুমে আর পা রাখেনি। খিচুড়ি প্রায় শেষের দিকে। বুয়ার দিকে তাকিয়ে পৌষ বলল, আচ্ছা, উনি খিচুড়ি খায় তো? জানি না তো ছোট ভাবি, সচরাচর রান্না তো হয় না। তৌসিফের বর্তমান রাগ দেখে আজ আর জোর করে ওকে খিচুড়ি খাওয়াতে সাহস পেল না পৌষ। তাই বুয়াকে বলল, তবুও ভাত রেঁধে রাখুন খালা। যদি পাগলা কুত্তার মতো খেপে যায় তখন তো মুশকিল হয়ে যাবে, তাই না খালা? পৌষরাত। তৌসিফের কণ্ঠ। বুকটা হঠাৎই ধুকপুক ধুকপুক করতে লাগলো ওর। তাহলে কি শুনে নিল তৌসিফ? আচমকাই কেন যেন ভয় হতে লাগলো ওর। না যাওয়াতেই এবার উচ্চ স্বরে ডাক পড়ল। পরিমরিত করে দৌড় দিয়ে পৌঁছালো পৌষ। তৌসিফ ল্যাপটপ থেকে নজরটা সরিয়ে বলল, খিচুড়ি রান্না করেছ? হুম। তোমার না শরীর অসুস্থ? আর করতে হবে না, রুমে যাও। একটু বাকি আছে তো। যেতে বলেছি। হঠাৎ ধমক খেয়ে চুপসে ফাটা বেলুনের মতো মুখ হয়ে গেল পৌষের। তৌসিফ দেখেও কিছু বলল না। এই মেয়ে একটা বাদর, লাই পেলেই গাছে উঠে বসে থাকে। দুপুর হলেও বৃষ্টির উৎপাত থামেনি। তৌসিফের চোখ ফাঁকি দিয়ে ছাদে এসেছে পৌষ। লোকটা এখনো হাউকাউ করছে ফোনে। বৃষ্টির ফোঁটা ক্রমশ বাড়ছে, বই কমছে না। পৌষ আজ এই প্রথম তালুকদার বাড়ির ছাদে এসেছে। বিশাল বড় এক ছাদ। সম্মুখেই মেন রোড দেখা যাচ্ছে। ছোট বড় অসংখ্য চারা গাছে ভরপুর ছাদটা। মাঝখানে বিশাল বড় এক দোলনা। পৌষের মুখটা উজ্জ্বল হলো। ছাদে পা রাখতে ঠান্ডা পানির বিন্দুগুলো সিক্ত করে তুলল ওর দেহ মন। ছুটন্ত পা ওর চলল ওই মধ্যখানে। দোলনায় বসতেই ভিজে চুপচুপা হয়ে গেল ও। এত ভারী দোলনা ও নাড়াতেও পারল না। কাপল দোলনা, এটা দেখেই বোঝা যাচ্ছে। এতটাই বড় যে তৌসিফ তালুকদারের দাদা 4 বউ নিয়ে উঠে দোল খেতে পারবে। মাথায় আজগুবি সকল ধারণা হানা দিল পৌষকে। দোলনা থেকে উঠে দাঁড়ালো। এদিকে ওদিকে ছুটতে ছুটতেই ভিজে একাকার হলো। বেশ সময় পর তৌসিফ ডাক দিল পৌষকে। ওর পেছনে কারোর অস্তিত্ব টের পেতেই যেই না হাত বাড়াবে তখনই ওর নজর যায়। সোহা দাঁড়িয়ে। বিরক্ত বোধ করল তৌসিফ। মাত্রই তো হাতটা ধরে কাছে টেনে নিত, তখন ধমকে দেওয়াতেই মুখটা চুপসে ছিল। ওর চটপটির মতো চটপটা বউটার অমন মুখ বুঝি মানায়? মোটেও না। সোহাকে দেখে তৌসিফ যেই না উঠে দাঁড়ালো অমনি সোহা বলে উঠল, একটু কথা ছিল। বলো। আমি বিয়েটা করতে চাই না। কারণ? আমি চাইছি না, এটাই কি যথেষ্ট নয়? না। সোহা ঠোঁট কামড়ে কিছু ভাবল। অতঃপর কিছু বলতে উদ্যত হতেই তৌসিফ বলে উঠল, তোমার নিজের চলার যথেষ্ট মাধ্যম আছে। আরও প্রয়োজন হলে আমি আছি, দিব। কিন্তু যদি বিয়ে না করো তাহলে আমার বাসায় আর থাকা সম্ভব না তোমার। পৌষরাত পছন্দ করে না তোমাকে, ইউ নো। জানি, তবে এটা আমার বাবার বাসা। চোখ গরম করে তাকায় তৌসিফ। সোহা সহসা মাথা নামিয়ে নিল। তৌসিফ তিরস্কার করে বলল, তোমার বাবার বাসা? হাসালে সোহা। আমাকে খারাপ রূপে দেখতে চেও না। যা দিয়েছি তাতেই শুক্রিয়া করো। পৌষরাত থেকে দূরে থাকো। আর হ্যাঁ, যদি ওর কানে উল্টোপাল্টা কিছু ভরেছ তখন তুমি দেখবে আমার বিশ্রী রূপ। সোহা দাঁড়ালো না আর 1 সেকেন্ডও। পা ঘুরিয়ে চলে যেতে নিলেই তৌসিফ বলে উঠল, অর্ণব আসলেই তোমার সাথে দেখা করবে। হয় সোজা ইজ্জতের সহিত শ্বশুরবাড়ি যাবে, না হয় এই বাড়ি ছাড়বে আজীবনের জন্য। সোহা আর দাঁড়ালো না। তৌসিফ গা ছাড়া ভাব নিয়ে রুমে গেল। না, ওর খাট্টা মিঠা বউটা নেই, অশ্রমও খালি।
কিচেনে বুয়াকে জিজ্ঞাসা করলেও সে জানালো তখন ধমক খেয়ে পোষ রুমে ঢুকেছিল। তাহলে কোথায় গেল তৌসিফের বউ? এদিকে ওদিকে কোনা কোনা খুঁজল তৌসিফ। বাইরে যে বৃষ্টি, নিচে তো যাওয়ার কথা না। ফোনটা হাতে নিয়ে সিসিটিভিতে একটা নজর দিতেই দেখলো চোরের মতো করে বেরিয়েছে পোষ, উঠেছে সিঁড়ি দিয়ে ওপরে। বউ খুঁজে পেয়ে শান্তি পেল, নিজেও ছুটল ছাদের দিকে। যাওয়া হয় না অনেক দিন। ছাদের গেটটা বিশাল বড়, সাইড দিয়ে ঢুকতে নিলেই তৌসিফ আটকে গেল। বড় সড়ো দুটো ফাঁকা ঢোক গিলল। তৌসিফ নিজেই পৌষের জন্য জামা কাপড় এনেছিল। মেয়েটা অভিযোগ করেনি এই পর্যন্ত। ওর পরনে এখনো পাকিস্তানি ঢোলা এক কামিজ, গায়ের সাথে সেটে আছে ওড়নাটা। দুই হাত মেলে চঞ্চলা মেয়েটা এদিকে ওদিকে ঘুরঘুর করছে। ও শরীরের দিকে তাকিয়েই এই প্রথম বোধহয় তৌসিফের আকাঙ্ক্ষা জাগ্রত হলো। মেয়েটার জন্য ওর ভালোবাসার অঙ্কুরোদ্গম শুরু করলো বুঝি এবার। সারা শরীর অবশ হতে চাইল। তরতাজা পুরুষ মন যেন হঠাৎই যুবকে পরিণত হলো। তৌসিফের ভীষণ করে মন চাইল প্রেম করতে, এই মেয়েটার প্রেমে পড়তে। এর প্রেমের সুধা পান করার তীব্র বাসনা জেগে উঠল হৃৎপিণ্ডে। কখন যে পা চলা শুরু করলো আর কখন যে ও পৌষের কাছে এলো তা টের পেল না কেউ। একদমই ওর পেছনে এসে দাঁড়ালো তৌসিফ। ওর শক্তপোক্ত হাতটা ধীরে ধীরে ছুঁয়ে দিল পৌষের মেদহীন কোমর। আচমকা স্পর্শে আগুনের মতো করে জ্বলে উঠল পৌষ। পেছনে না ঘুরিয়ে ধাক্কা মারল তৌসিফকে। পিছল হাওয়াতে তৌসিফ পড়তে পড়তে যেই না পৌষকে ধরল, অমনি দুজনই একসাথে পড়ল। জমা পানিতে দুজন একসাথে পড়াতে সলাৎ করে শব্দ হলো। পৌষ খ্যাক করে উঠল। লুচ্চামি করার জায়গা পান না তাই না? কোথা থেকে উদয় হলেন আপনি? জান গলায় এসেছেন তো একেবারে পড়েছিল বলেই হাঁ করে দেখল। তৌসিফ মুগ্ধ নয়নে মুখের ভেতরে উকিয়ে দিল। দেখার চেষ্টা করলো পৌষের জানটা, তবে আফসোস দেখা গেল না। পৌষের ওঠার তাগাদা দেখা দিল না। এদিকে তৌসিফও ওকে নিজের উপর থেকে সরালো না। তৌসিফের দেহের উপরে উঠে আসে ও। তৌসিফ হঠাৎই জিজ্ঞাসা করলো, কি রেগে আছো? না তো। বৃষ্টিতে ভিজছ যে? মন খারাপ থাকলেই কি মানুষ বৃষ্টিতে ভেজে? জানি না তো। উঠবে না? মন চাইছে না। ঠান্ডা ক্রমশ বাড়ছে, বৃষ্টিও পাল্লা দিয়ে বাড়তে লাগলো। পৌষের যেন কিছু হলো, ও মাথা এলিয়ে দিল। তৌসিফ দুই হাতে ওকে জড়িয়ে ধরল। এই তীব্র বর্ষণ উপেক্ষা করে দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ ছন্দে বিমোহিত হচ্ছে। মনে জাগ্রত কামনা বা বাসনা কোনোটাই প্রকাশ্যে তারা ব্যর্থ হলো। অল্প অল্প বিদ্যুৎ চমকাতেই পৌষ উঠতে চাইল, তবে তৌসিফ ছাড়ল না। ও দুই হাতের বেষ্টনী আরো দৃঢ় করল। পৌষ এবার মুচড়ামুচড়ি জুড়ে দিল। তৌসিফ নরম সুরেই বলল, আর একটু থাকো না পৌষরাত। পৌষ বুঝি মানার মেয়ে? নিজের ওপরে নিয়ন্ত্রণ হারানোর আগেই ওর মুখ ছুটল রেলের গতিতে। আপনি তো মিয়া বহুত ঢিলা এই ছাদের ট্যাঙ্কির পেছনে। প্রেম প্রীতি করতেন নিশ্চয় আগে, তাই না? কি ভেবেছেন আমি বুঝি না? তৌসিফ ওকে ছেড়ে দিতেই উঠে দাঁড়ালো পৌষ। এক হাত বাড়িয়ে দিল তৌসিফের দিকে। অথচ দুজনই জানে পৌষ ইহকালে টেনে ওকে তুলতে পারবে না। তৌসিফ অবশ্য হাতটা ধরল। নিজে উঠে দাঁড়িয়ে পৌষের গাল দুটো ধরে বলল, ট্যাঙ্কির পেছনে যাওয়া আমার অভ্যাস না। আমি যা করি খোলামেলাই করি, মুক্ত গগন তলে। বলতে বলতেই পৌষের থুতনিতে চুমু দিল। কাজ অবশ্য হলো। মাথাটা নিচু করে নিল পৌষ। তৌসিফ বেশ উপভোগ করে এই মুহূর্তটা। পৌষ সরে গেল ওর সামনে থেকে। পৌষকে দোলনায় বসতে দেখে তৌসিফই ওই দিকেই পা বাড়ালো। দোলনা পেছন থেকে দুই হাতে ঠেলে দিল। মুখে হাসি ফুটল পৌষের। উচ্ছ্বাসিত গলায় শুধু বলল, আরো জোরে দিন। বৃষ্টি আজ না কমার প্রতিশ্রুতি দিয়েছে। প্রায় 1.5 ঘন্টা বৃষ্টিতে ভিজেও মন ভরেনি পৌষের। অবশেষে না চাইতেও ধমকে নিয়ে এসেছে তৌসিফ। সেই থেকে
মুখ প্যাঁচার মতো করে বসে রেখেছে ও। আপাতত ওয়াশরুমে ঢুকে আর বেরোচ্ছে না। ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম এবার। ওয়াশরুমে যদিও আরও আছে, তবুও দরজায় নক করলো ও। পোশরাত, হানি, হলো তোমার? হয়েছে তো সেই কখন। আশ্চর্য, তাহলে বের হচ্ছ না কেন? জামা কাপড় আনার সুযোগ দিয়েছিলেন আপনি, খেই খেই করে ভেতরে ঠেলে দিলেন তো। তৌসিফ নিজের কপালেই আলতো চাপ্পড় মারল। জীবন পার হয়ে যাবে পৌষের ভাষা ঠিক করতে করতে। এই মেয়ে কবে যে শুধরাবে। ওকে অপেক্ষা করতে বলে তৌসিফ আলমারি খুলে এক সেট কাপড় দিয়ে দরজায় টোকা দিল। হানি, খোলো। কেন? ড্রেস নাও। দরজা খুলে একটু ফাঁক করলো পৌষ। এক চোখ দিয়ে উকি দিয়ে ছিনিয়ে নিল কাপড়। ঝাঁঝালো কণ্ঠে একটু পরে পৌষ চিল্লিয়ে উঠল। তৌসিফ দরজা নক করলো পুনরায়। পৌষ না খুলেই দাঁত কটমট করে বলল, আমি বলেছি এসব ধরে দিতে। কি সব? ন্যাকা সাজলে একদম মুখের উপরে ফেকে মারবো। তৌসিফ হঠাৎ বুঝল, স্বাভাবিক গলাই বলল, হো, আরে তোমারই তো লাগবে তাই না? চেয়েছি আমি, বেটা খাটাস নির্লজ্জ। মেয়েদের জিনিস হাতাহাতি করতে মন চায় তাই না? আন্ডার গার্মেন্টসের ফ্যাক্টরি খুলে নিন তাহলেই তো হয়। তৌসিফ বেয়াক্কেল বনে গেল। দরজা খুলে বের হলো পৌষ। তৌসিফকে দেখেও না দেখার মতো করে চলে গেল সাইড কেটে। তৌসিফ ওয়াশরুমে ঢুকেই দেখল একদম গোছানো ওয়াশরুম, মেয়েলি ঘ্রাণে ভরপুর। এমনিতেও এলোমেলো পৌষ ওয়াশরুমের ব্যাপারে যথেষ্ট কঠোর, রোজ পরিষ্কার করাতেই হবে। খেতে বসা মাত্রই তৌসিফের জন্য আলাদা ভাত আনা হলো। কপাল কুচকালো তৌসিফ, তারপর বলল, পোশরাত না খিচুড়ি করেছো? জি মামা, কিন্তু আপনার জন্য ভাত করতে বলল তো। খিচুড়ি খাবো। পোষ ততক্ষণে রান্নাঘর থেকে এলো, ওর হাতে একটা বাটি। খেতে বসতেই তৌসিফ বলল, আমাকে বেড়ে দাও। এমন আবদার তার মুখে আজই প্রথম, একদমই নতুন। নিজেরটা নিজের খেয়ে নেও। পোষ অবশ্য ভাত দিতে নিলেই তৌসিফ বলল, খিচুড়ি দাও হানি। পৌষের মুখে হাসি ফুটল, নিজ হাতে বেড়ে দিল। পৌষ নিজেরটা নিয়ে বসতেই তৌসিফ জিজ্ঞাসা করল, বাটিতে কি খাবেন? কি সেটা তো বলো। শুকনো মরিচ এর ভর্তা, একদম ফটাফট করে এনেছি। ভর্তার ঘ্রাণেই মুখে পানি এলো ওর। কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা আর ভাজা মরিচের ভর্তা লবণ আর সরিষার তেল দিয়ে মেখে 2 মিনিটেই বানিয়ে এনেছে পোষ। তৌসিফ একটু মুখে দিতেই নাক কান জ্বলে উঠল ওর। পৌষের দিকে তাকাতেই দেখল দিব্যি খেয়ে যাচ্ছে ও। এই মেয়ে যে এতটা ঝাল খেতে পারে এতদিনে জানলো তৌসিফ। মনে মনে বলল, আমিও তো বলি, হ্যাঁ এত তেজ আসে কোথা থেকে। আপনার আওতা বোন আপনাকে ভাই ডাকে না কেন? আওতা শব্দটা কেমন যেন শোনালো। তৌসিফ ল্যাপটপ থেকে নজরটা সরিয়ে বলল, আওতা বোন? সোহা, কেন ভাই ডাকে না আপনাকে? তৌসিফ উত্তর দিল না। দুটো মেইল পাঠাতে হবে তার, একটু দরকারি। মেল পাঠাতে পাঠাতে পৌষের জহুরি চোখও দৃষ্টি করল তার। পৌষ চোখ দুটো একদম ছোট ছোট করে তাকিয়ে আছে ওর দিকে। তৌসিফ দ্রুত আঙ্গুল চালালো কিবোর্ডে। এই মেয়ে প্রশ্ন যেহেতু তুলেছে, উত্তর ওর চাই চাই। পৌষ আধ শোয়া হয়ে বসা কাউসে একটা ছোট বলে করে কাজু খাচ্ছে সে। তৌসিফ কাজের ফাঁকে হাত বাড়িয়ে একবার একটা তুলে মুখে দিল। মজাই লাগলো, সল্টি একটা টেস্ট। মেইল সেন্ড করে ল্যাপটপটা পাশে রেখে বাটিতে আবারও হাত দিতেই পৌষ বাটিটা সরিয়ে নিল। তৌসিফের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বলল, খেতে মন চাইলে নিয়ে আসুন, আমারটা কেন খাচ্ছেন? সোসা? কে সোসা? কে আবার? আপনি? বলেই মুখ ভেঙালো পৌষ। তৌসিফ জোর করে বাটি থেকে দুটো কাজু নিয়ে মুখে দিতেই বিজয়ের হাসি হাসল। পৌষ মুখ ঝামটা দিতেই তৌসিফও ভেঙানোর মতো করে মুখ করল। পৌষ 2 হাত কানে দিয়ে আঙ্গুল নাড়িয়ে বলল, ভেঙালে ব্যাং খাও, মরা গরুর ঠ্যাং খাও। পৌষের এহেন কথায় তৌসিফের মুখটা ছোট হয়ে এলো। এসব আজগুবি সকল বাক্য কোথা থেকে শিখেছে এই মেয়ে? তৌসিফ হঠাৎই খেয়াল করলো বউ ওর দিকেই এগিয়ে আসছে। হাবভাব মোটেও ভালো ঠেকলো না। কাছে আসা ভালোবাসার বউ তো তার না।
তাহলে এই আগলা বিরিত কেন দেখানো হচ্ছে তাকে? ডালে যে কালো আছে সে বুঝে গেল। 1 ইঞ্চি ফাঁকা রেখেই বসলো পোষ। তৌসিফ নিজের সকল ভাবনা দমন করে প্রশ্ন করলো, কিছু বলবে হানি? হ্যাঁ, ক্লোজ আপের অ্যাড দিব। না, এত আদর লাগছে কে যে? কটমট করে তাকিয়ে পোষ বলে উঠল, কোথায় আদর লাগালাম আমি? হ্যাঁ, 2-4টা চুমু দিয়েছি নাকি? রাস্তার মোড়ে থালা হাতে বসে তৌসিফ তৌসিফ করেছি আমি? মিথ্যা কেন বলেন? মিথ্যুক লোক, চাপা মারার জায়গা পান না, তাই না? যতটুকু কাছে এসেছিল তার থেকে 3 হাত দূরে গিয়ে বসলো পৌষ। তৌসিফ দিনে রাতে আর কত চমকাবে, আর কত অবাক হবে। তার এই অবাক হওয়ার দিন কি আদৌ শেষ হবে? কবেই বা শেষ হবে? যাকে আশেপাশের সকলে ভয় পায়, যার সামনে মুখ তুলে সত্যিটা অবধি বলে না, তাকে যে নাকে দড়ি দিয়ে ঘুরায় এই এতটুকুন পোষ, তা কি কেউ জানে? জনগণ কি আদৌ মানবে এই কথা? লাগামটাও হাতছাড়া করে না সে। অন্য কেউ হলে তৌসিফ হয়তো হাত তুলে ফেলতো এতক্ষণে। তবে কেন জানি পোষকে তার ধমকটাও দিতে কষ্ট হয়। এই মায়াবী মুখটা ধমকের উপযুক্ত না। এই মুখে শুধু আদর মানায়। নিজেকে বেহায়া উপাধি দিয়ে আগ বাড়িয়ে পৌষের কাছে গেল তৌসিফ। বাটি থেকে 2টো কাজু নিতে নিতে আলতো হাতে ছুঁয়ে দিল পৌষের গাল। ডাকলো মিষ্টি কণ্ঠে, পৌষরাত। পৌষ মৌন রইল, তার উত্তর চাই। তৌসিফ জানে, বোঝে, তাই বলল, যাকে তুমি ভাই মানো না তাকে কেন ডাকবে? চকিত দৃষ্টি ফেলে চাইল পৌষ। তৌসিফ একটু হেসে বলল, সোহা কোনোদিনই আমাকে ভাই বলে ডাকেনি। এর হয়তো কারণ আছে বা হয়তো নেই। সম্পর্কে ভাই বোন হলেও তো আদৌ কতটুকু আছে জানি না, সে ডাকে না। আমি জোর করব কেন? আমার আপন ভাই আছে, বোন আছে। হ্যাঁ, এমনটা কিন্তু নয় যে সোহা জানে না। বাইরের লোক ওকে কাজের মেয়ে ভাবে, ও জানে। কিন্তু ভাবিদের সাথে তর্কে গেলেই ভাইয়ারা কেউ চুপ থাকবে না। মূল কথা হলো আশ্রয় কেউ ছাড়তে চায় না। ও এখানে আশ্রয় পেয়েছে, তাই ছাড়তে চায় না। তাই বলে নোংরা অপবাদ শুনবে? পৌষের কথার প্রেক্ষিতে আর কথা বলল না তৌসিফ। পৌষ তাকিয়ে রইল ড্যাব ড্যাব করে। বোঝার চেষ্টা করলো তৌসিফের মনোভাব। কিছুতেই সক্ষম হলো না ও। এই লোকের মন আর মস্তিষ্ক আদৌ একভাবে কিনা কে জানে। উঠে যেতে যেতে কিছু কাজু তৌসিফকে দিয়ে বলল, কাল আবার আনবেন কাজু? কাজের লোক কাউকে বললেই হবে, এনে রাখবে। পৌষের মনটা কিন্তু ভালোই ছিল, কিন্তু ওর মাথা খারাপ করে দিল। খটখটে মেজাজে পৌষ বলল, আমি কি কাজের লোককে বিয়ে করেছি? বিয়ে করেছেন আপনি, চুমু খান আপনি, তাহলে আমি কেন কাজের লোককে বলবো আমাকে বাদাম এনে দিতে? এখন কি যাব কাজের লোকের কাছে? বলতে বলতে উঠে গেল পৌষ। তৌসিফ হকচকিয়ে গিয়ে তাড়াতাড়ি করে টেনে ধরল ওকে। একদম কোলে বসিয়ে কোমরটা চেপে ধরতেই বাইন মাছের মতো করে তিরিং বিরিং শুরু করলো পৌষ। ঝাঁঝালো গলায় বলল, 1 নাম্বারের লুচ্চা আপনি। বিয়ের দিনও আমার কোমর চেপে ধরেছেন। ছাড়ুন বলছি, একদম কোমর ধরবেন না বলে দিলাম। বলতে বলতেই তৌসিফের বাহুতে সত্যি কামড়ে ধরল পৌষ। তৌসিফ আচমকা হামলায় হাতটা আলগা করতেই 2 লাফে সরে গেল পৌষ। দরজার কাছে যেতে যেতেই বলল, কাজের লোক ডেকে তার কোলে উঠবো এখন? বলেই সত্যি সত্যি বেরিয়ে গেল পৌষ। তৌসিফের বুকটা ধুকপুক ধুকপুক করছে। যেই ছেঁড়া বেটা, ওর বউ বলা তো যায় না, সত্যি সত্যি যে কারোর কোলে উঠে বসে। হায় আল্লাহ, এই মেয়ে এমন কেন? লাইফে এখন তৌসিফের কাঁধে উঠে নাচছে। তৌসিফ তাড়াতাড়ি দৌড়ে বের হলো। ও সত্যি মেন দরজার দিকে যাচ্ছে। পেছন থেকে গিয়ে ওর বাহু টেনে ধরতেই পোষ দাঁত কেলিয়ে হাসলো। তৌসিফ ফোঁস করে শ্বাস ফেলে বলল, ভালো কি তুমি হবেই না? আপনি হতে দিলে তো? পোষ পায়ের উপরে পা তুলে সোফায় বসে নবাবের মতো করে বলল, টিভি রিমোটটা দিন। তৌসিফ গিয়ে রিমোট দিতে টিভি অন করলো পোষ। কার্টুন চ্যানেল ছেড়ে দেখতে দেখতে পা নাচাচ্ছে ও। তৌসিফ বসলো একদম ওর পায়ের কাছে। পোষ একটু ভদ্রতা দেখালো, পা নামিয়ে নিল। বয়সে হলেও তো বড়, চাপা যথেষ্ট নাড়ালেও
পা তুলে বাসাটা একটু যেন ভিন্ন দেখায়। ও পা নামাতেই আচমকা তৌসিফ ওর পা ধরল। পৌষের শ্বাস আটকে গেল। স্নায়ু বুঝে ওঠার আগেই যেন পা সরাতে চাইল, তবে পারল না। তৌসিফ ছাড়েনি, নিজের কোলের উপরে পা রেখে বলল, থাকুক। না, ছাড়ুন। বলতেই পৌষ উঠে বসার চেষ্টা করলো। তৌসিফ সত্যিই পা ছাড়ল না। ফর্সা পা দুটো নিজের হাত দিয়ে কোলে ধরে রাখলো। পৌষের দম আটকে যাবে যাবে ভাব। তৌসিফের পুরুষ হাত দুটো বিচরণ ওর পায়ে, পায়ের তালুতে ছোঁয়া দিতেই শিরশির করে উঠল ওর বদন। একে একে প্রতিটি আঙ্গুল যেন নেড়ে চেড়ে দেখল তৌসিফ। নরম তুলতুলে পা দুটো, পৌষের পা দুটো অত্যাধিক ফর্সা। চেহারার থেকে হাত পা বেশি ফর্সা মেয়েটার। ন্যাচারাল সৌন্দর্য হয়তো এটাই। হাত পা দেখেই বোঝা যাচ্ছে এই মেয়ে মুখের কোনো যত্ন নেয় না। পৌষ কাতর গলায় বলে উঠল, প্লিজ পা ছাড়ুন। বাট হোয়াই হানি, প্লিজ। তৌসিফ তবুও ছাড়ল না। ওকে তো কম জ্বালায় না। তৌসিফও বদলা নিবে, তবে ভিন্ন উপায়ে। হঠাৎই ওর দিকে একটু এগিয়ে এসে তৌসিফ শুধালো, ক্যান আই টেস্ট হানি? পৌষ চোখ মুখ শুকিয়ে এলো, গলাটা পানির অভাবে খা খা করছে। মন চাইছে তৌসিফের মাথাটা চিবিয়ে নিতে। এবার তো এমন হলো মাঝে মধ্যেই বিভিন্ন জিনিস কামড়াতে মন চাইতো পৌষের। চাষি তো বলতো পৌষের দাঁত নাকি ইঁদুরের দাঁত, কিছু কাটতে না পারলেই শিরশির করে, তাই সারাক্ষণ দাঁতের ব্যবহার করে এরা। পৌষ সারাক্ষণই নখ কাটতো। একবার তো হেমু ভাই এনে দিল নতুন স্ট্রবেরি সোপ। হাই কি সুন্দর নাক জোড়ানো ঘ্রাণ। সইতে পারল না পৌষ, বসিয়ে দিল এক কামড়। ইনিমিনিও ছিল ওর সামনে, হাত পেতে চাইল একটু। পৌষ দেয়নি দেখে সেই দিন লুকিয়ে দুই বোন এক কামড় করে সাবান খেয়েছিল, যদিও গিলার আগেই চৈত্র দেখেছিল। হেমন্ত সেদিন কতটা নাই ধমক দিল ওকে। ভাবির জন্য বেঁচে গিয়েছিল পৌষ। তৌসিফ কখন যে ওর ভাবনার মাঝেই পৌষের কাছাকাছি এলো তা টের পায়নি পৌষ। একদম ওর মুখের সামনে এসে বলল, কি হলো? আপনার মুখে গন্ধ, তাই নো টেস্টিং। একদম ঝামা ঘষার মতো মুখটা হলো তৌসিফের। পৌষ উঠে দাঁড়ালো, পালালো রুমে, মুখে গালি দিল, বদমাস বেটা, আমাদের সাথে বদমাশি করতে আসে। একদম টয়লেট ধোয়ার ব্রাশ দিয়ে হারপিক লাগিয়ে দাঁত মেজে দিব। সবটাই শুনল তৌসিফ। প্রতিনিয়ত 2 বেলা দাঁত ব্রাশ করা হয় দামি টুথপেস্ট দিয়ে, মাউথ ক্লিনার দিয়েও ক্লিন করা হয়। এই যে এখনো মুখে ফ্রেশ গন্ধ, অথচ পৌষ কি জঘন্য অপবাদটাই না দিল। তবুও একবার হা হা করে দেখল তৌসিফ, কই না তো, কোনো গন্ধ নেই। এই মেয়ে এত বজ্জাত কেন?